আজকে তোমাকে একটা অঙ্ক চালাবো, ছোটবেলায় একটা অঙ্ক চিন্তা করো না, এরকম একটা অঙ্ক দিয়েছি যে 14কে 14কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু শর্ত হচ্ছে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট কত হবে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 2, অবশিষ্ট থাকবে 2। প্রশ্ন কি বলছে? 14কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাগ করো যেন প্রতি ক্ষেত্রে অবশিষ্ট কত থাকে 2। খুবই সহজ একটা পয়েন্ট, তাহলে তুমি খেয়াল করে রাখো। এই অঙ্ক করার জন্য তুমি কি করবা? 14 লিখছো, এটা তো তুমি কত বাদ দিবা? 2 বাদ দিবা, 2 বাদ দিলে কত থাকবে? 12। তাহলে এখানে বিষয় রেখা বন্ধ রাখবো। কোনো সংখ্যার নাম বলছে, যত অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যাকে কি করবো? আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে যে সংখ্যাটাকে পাবো সেই সংখ্যা আমরা কি নির্ণয় করবো? গুণনের দ্বারা নির্ণয় করবো। 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 7। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমার গুণনীয়কগুলো কি কি? 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। আমাদের শর্ত দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে? গুণনীয়কগুলো অবশ্যই কত ইচ্ছে বড় হতে হবে। ওই যে ভাগশেষ বলা ছিল অবশিষ্ট আছে 2, অবশিষ্ট থাকবে 2। তাহলে এই যে গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কগুলোকে অবশ্যই 2 এর চেয়ে বড় হতে হবে। প্রসেস স্টার্ট করে দেখো। এটা তোমার প্রদত্ত সংখ্যা, এটা হচ্ছে তোমার অবশিষ্ট। প্রদত্ত সংখ্যার অবশিষ্টকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি করবো? আমরা গুণনীয়ক নির্ণয় করবো। কি নির্ণয় করবো? গুণনীয়ক নির্ণয় করবো। গুণনীয়কগুলোকে আমরা লিখবো। লেখার পরে এই যে অবশিষ্ট যেটা ছিল, সেই অবশিষ্ট ছিল যেগুলো বড়, সেগুলোই হবে আমাদের এই অঙ্কের প্রশ্ন অনুযায়ী প্রাপ্ত গুণনীয়ক। কত কি বুঝে গেছে? খুবই সহজ না কথাটা? খুবই সহজ না কথাটা? তাহলে কাজ কি তোমার? কাজটা খুবই সহজ। প্রদত্ত একটা সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে অবশিষ্টকে বাদ দিবা, যেটা পাবা সেটার গুণনীয়ক নির্ণয় করবা। গুণনীয়কগুলোর মধ্যে থেকে ওই সংখ্যা থেকে বড় অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ থেকে যেটা বড় সেগুলোকে আমরা ওগুলোকে আমরা নিই, ওগুলো আমাদের প্রাপ্ত মান। কত বুঝে গেছে? দেখো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু দেখো। কয় নাম্বার প্রশ্ন এটা বল করবা? 4 নাম্বার প্রশ্ন এখানে কি বলছে? যে সকল স্বাভাবিক সংখ্যা নাম 311, যদি একবারে পড়ার দরকার নেই, একটা করে পড়ো। 311 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? 23 অবশিষ্ট থাকে। তাহলে খেয়াল করে দেখো, প্রদত্ত সংখ্যা কত? 311, অবশিষ্ট কত? 23। তাহলে 311 থেকে 23 কি করে দিব? বিয়োগ করে দিব। 288। তাহলে আমি কি করব? 288 এর গুণনীয়ক নিব। তাহলে 1 * 283, যে সংখ্যা বড় হবে একটা জোড় সংখ্যা, অবশ্যই কত দ্বারা ভাগ করা যাবে? 2 দ্বারা। তাহলে 1 4 4। তারপরে খেয়াল করে দেখো, এই সংখ্যার মধ্যে বিদ্যমান অঙ্ক কি? 8 8 আর কত হচ্ছে? সংখ্যার বিদ্যমান অঙ্কগুলো সমষ্টি কত হবে? 8 আর 4 হচ্ছে 18। তাহলে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 7। আমরা আসো একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 88 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা ভাগ করলে কত হবে? 22। আচ্ছা, যে রাজা ভাগ করবে 4 28 না? হ্যাঁ সরি ভাগ করবে। আমরা 88 ভাগ করব। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, একক শ্রেণী এবং প্রথমে 0 অথবা 5 নাই, এগুলো 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে তারপরটা হলো 6। যদি কোনো সংখ্যা একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, ওই সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। কত বিভাজ্য? 6। তাহলে কত হবে এখানে নেব? 8।
আমি 7 দিয়ে ভাগ করার কোনো নিয়ম আছে কিন্তু এটা কঠিন আমি সরাসরি ভাগ করে দিব এক অবশ্যই তাহলে 7 দিয়ে বিশেষ বিভাজ্য হয় না ঠিক আছে তাহলে কোনো সংখ্যা যদি এর সাথে 2 এবং 4 দ্বারা বিভাজ্য করা যায় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 8 দ্বারাও বিভাজ্য হবে তাহলে 8 দ্বারা ভাগ করলে কত আসে 36 আসে ঠিক আছে ওইটার হবে 3 দ্বারা তার কোনো সংখ্যাগুলি 3 এবং 6 দ্বারা বিভাজ্য হয় 3 এবং 6 দ্বারা কোনো সংখ্যা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে তাহলে 9 দ্বারা ভাগ করলে কত আসে 10 দ্বারা যাবে না তাহলে অবশ্যই যাবে দেখো আর 12 দিয়ে বলা যায় এখানে কত এক কত দেখো 24 12 দিয়ে বলা কত সরল করব 12 গুণ 24 তারপর এখন কিছু দিয়ে যাই কিনা দেখো তো 16 গুণ 18 তাহলে বুঝতে পারছি আমরা এটা এরকম ক্যালকুলেট করতে আমাদের ইচ্ছা ছিল যে সবাই একবার দেখা যাবে আমি আরেকবার একটু লিখি তাড়াতাড়ি করে 288 তাহলে 1 ইনটু 2 तो 8 2 into 1 into 4 10 into 96 4 into 7 into 6 into 4 now 9 days I so other আমরা এখানে 288 এর গুণের যদি পাইলাম আমরা 1 2 3 4 5 8 9 10 বলছিলাম অবশিষ্ট কত ছিল 23 তাহলে আমাদের গুণনীয়কগুলো কত হবে 23 এর অবশ্যই কি হবে 23 এর বড় তাহলে 23 এর চেয়ে বড় সংখ্যা ছিল তাহলে আমাদের 24 আমরা যদি এই যে 288 যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী গুণনীয়কগুলো যদি এই চিন্তা করি তাহলে আমাদের এখানে কি হবে 20 32 36 48 72 96 144 বন্ধ করো বিন্দু পরিমাণ কত মনে আছে বিন্দু পরিমাণ কত মনে আছে বিষয়টা খুবই সহজ তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে শেষ হলো প্রথম সংখ্যার ক্ষেত্রে শেষ হয়েছে পরের সংখ্যাটা কত ছিল 419 ছিল পরের সংখ্যাটা কত ছিল পরের সংখ্যাটা 419 পরের সংখ্যা যদি 419 হয় 419 পরের সংখ্যাটা তাহলে আমার সেখানে কাজটা কি এখানে যে কাজটা করছি সেই কাজটাই করব কি করব বলো তো খালি 419 বিয়োগ 30 কত বলবো 396 আমরা কাজটা কি আমরা করব 396 কি করব আমরা করব 1 ইনটু আপনি বললাম 199 915 3 18 তিনটে গুলো কত দেবো তো 132 দেখো চারটে গুলো কত আছে 99 পাঁচ দিয়ে যাবে না 666 সামনে যাবে না 8 দিয়ে যাবে কত 9 দিয়ে যাবে 8 দিয়ে যাবে না 8 দিয়ে যাবে না 10 হয়ে গেছে তো 10 হয়ে গেছে 10 হয়ে গেছে জি স্যার আসলে বিন্দু পুরো পর্যন্ত চলে
9 দিয়ে গুণ কত আছে 44 তারপরে 11 দিয়ে 12 দিয়ে আছে 11 দিয়ে 36 12 দিয়ে 33 18 দিয়ে 22 18 দিয়ে 22 What is this? তুমি খেয়াল করে দেখো কত পাইলাম আমরা 396 396 কি পাইলাম 1 2 3 4 6 9 11 12 18 22 33 36 44 66 99 42 198 396 हम बोलो तो फाइन आंसर কি হবে বাবা মানে যদি এই সেটটাকে আমরা মান অনুযায়ী লিখতে চাই সেটা যদি আমরা 20 সেট ধরি তাহলে কি আসবে কত চেয়ে বড় হবে কত থেকে বড় হবে মানগুলো অবশিষ্ট চেয়ে বড় হবে বলেই দিলাম তাহলে অবশিষ্ট কত ছিল 23 তাহলে 23 থেকে বড়গুলো বড় হবে 33 থেকে না তাহলে কত আছে না মান 33 34 40 99 34 99 এটা বলছো না তারপরে কি করতে দেখো বলছে এটা সেট নির্ণয় করো অবশিষ্ট থাকে এটা সেট তাহলে এখন তোমাকে বলবে এই দুটো ঘটনার পর বলছে যে এটা একটা সেট নির্ণয় করো তাহলে তোমাকে কি করতে হবে সেই সময় ইন্টারসেকশন করতে হবে কি করতে হবে ইন্টারসেকশন কেন ইন্টারসেকশন করতেছি এমন কিছু সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলো দ্বারা অর্থাৎ যে কোনো নিয়মগুলো দ্বারা একই সাথে এই কত 396 এবং 288 দুইটাকেই ভাগ করা যাবে এগুলো কি নির্ণয় করতে হবে ইন্টারসেকশন কি নির্ণয় করতে হবে ইন্টারসেকশন তাহলে ইন্টারসেকশন যদি বি করি তাহলে খেয়াল করে দেখো কত কমন কোনটা আছে এটা 36 কত কমন আছে এখানে 36 তারপর কমন আছে দেখো তো 48 এর সাথে নাই बात में तो আছে একটাই তাহলে আমরা কত আসবে কত আসবে তাহলে আমরা একেবারে সহজ যে প্রদত্ত যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে কি করব আমরা অবশিষ্টটাকে বিয়োগ করব যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলগুলো গুণনীয়কগুলোর মধ্যে কোনগুলোকে আমাদের দিতে হবে অবশিষ্ট থেকে ঠিক আছে তাহলে দুইটা সংখ্যা থাকলে সেই দুইটা সংখ্যা আমরা নির্ণয় করব ঠিক আছে নির্ণয় করার পরে যেগুলো কমন থাকবে শুধু কমন গুণনীয়কগুলো নিয়ে যে প্রাপ্ত সেট পাবো যে সেটটা পাবো সেটাই হবে আমাদের মনে করে সবার পরেরটা পড়ো देखो यहाँ लोग प्रश्न আমাদের কি আছে বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায় 80 জন গণিতে 70 জন উভয় বিষয়ে পাস করেছে কি বলছে 88 জন 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাস করেছে তাহলে দেখো কয় নম্বর কথা কত নম্বর
এখানে দেওয়া আছে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা। সর্বমোট ঠিক আছে, পঞ্চম মত হলো 100। তারপর বলছে বাংলায় 500 শিক্ষার্থী n of b আমরা ধরে নিলাম কতজন তথ্য 88 জন মান করে দিয়েছে গণিতে পাস করা শিক্ষার্থী n of math কতজন আছে 80 বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করা বাংলা ও গণিতে পাস করা শিক্ষার্থী কেন যদি উভয় বিষয়ে পাস করে তখন সেটাকে এই দুটো সেটের মাঝখানে ইন্টারসেকশন দিয়ে দেবো কিভাবে বোঝায় সেটা বলুন তারা বুঝতে পারছি। আর দেখুন এই জায়গাটাকে আমরা বেঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করি। বেঞ্চিত্রটা অবশ্যই হবে একটা আয়তক্ষেত্র। কি হবে? এটা কখনোই বর্গ কিংবা রম্বস বা ট্রাপিজিয়াম সমৃদ্ধ কিছু করা যাবে না। এটা অবশ্যই কি হবে? কি এটা অবশ্যই কি হতে হবে? আয়তক্ষেত্র। কি হবে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে থাকবে বৃত্ত। আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে থাকবে বৃত্ত। এই যে পুরোটা লেখা হচ্ছে এই পুরো অংশের মধ্যে এখানে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে। এখানে সর্বমোট শিক্ষার্থী বোঝানো হয়েছে। তাহলে এখানে এন অফ ইউ সমান কত বলতে বলবো 100। কতজন? 100। দেখো দুইটা সাবজেক্টের কথা বলা হয়েছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে গণিত। বাংলা এখানে নীল বলতে যেটা বোঝানো হয়েছে রেড সার্কেল দিয়েছে সেটা হচ্ছে বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, আর রেড সার্কেলে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে গণিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা। বাংলায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? n of b 88 জন। গণিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? n of m 80। ঠিক আছে বাবা, মাঝখানের এই জায়গাটা দেখো এখানে কি আছে? বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী আছে এখানে। তাহলে এখানে কি হবে? ইন্টারসেকশন আর একটু বুঝতে হবে, একটু ভালো করে, তাহলে তুমি সহজে বোঝাবো, তুমি সহজে বুঝে নেবে। ঠিক আছে, আর দেখো খেয়াল করে দেখতে হবে এই অঙ্কশ্রম এই পুরোটা তার সেক্স ছিল বাংলায় পাস করা শিক্ষার্থীর সেক্স ছিল। এই পুরোটা মিলে কতজন ছিল? এটা পুরোটা কত ছিল? 88 ছিল। 88 এই অংশের মধ্যে কতজন ছিল? 14 তুমি বলতে পারবা এই ফোনটা দেখে তাহলে কয়জন থাকবে? পুরোটা ছিল কত ছিল? 88 জন। এই অংশের মধ্যে কয়জন আছে? 70 জন। এই বাকি জায়গার মধ্যে এই কিছু কিছু মধ্যে কত থাকবে? 88 থেকে বাকি কত বলবো?
তাহলে বলতে করছে লাইক বলতে নাই তাহলে বুঝছো দেখো আমরা এখান থেকে বলতেই পারি শুধু দেখো এটা ছিল বাংলায় পাস করা শিক্ষার্থী এর মধ্যে কি আছে বাংলা এবং গণিতে পাস করা শিক্ষার্থী তার মানে এই জায়গাতে যারা আছে তারা শুধুমাত্র কিসে পাস করছে বাংলায় কিন্তু তারা গণিতে পাস করতে পারে তাহলে এখানে তুমি লিখতে পারো শুধু বাংলায় পাস করা শিক্ষার্থী কত নম্বর রোল করবো 88 থেকে 70 জন কত নম্বর রোল করবো এই পাশে তুমি যে কাজটা করছো আমাদের পাশে কি করবো তুমি একই কাজটাই করবো না আমাদের কি বুঝতে পারছো তাহলে দেখো তো এখানে ছিল কয়জন সব মিলায়া 88 কতজন ছিল 80 জন ছিল এই জায়গার মধ্যে কয়জন ছিল 70 জন এখানে কয়জন ছিল 70 জন সেটা কি করব আমরা এখানে দেখতে পাবো শুধুমাত্র গণিতে পাস করা শিক্ষার্থী তারা কি করছে বাংলায় ফেল করছে কত বুঝতে পারছো তাহলে এই পুরোটা ছিল বাংলায় পাস করা শিক্ষার্থী এইটুকু ছিল বাংলা এবং গণিতে পাস করা শিক্ষার্থী এখানে শুধুমাত্র বাংলায় পাস করা শিক্ষার্থী এই পুরোটা ছিল গণিতে পাস করা শিক্ষার্থী এইটুকু ছিল গণিতে এবং বাংলায় পাস করা শিক্ষার্থী আর এখানে আছে শুধুমাত্র গণিতে পাস করা শিক্ষার্থী তাহলে বুঝতে পারছো এটা এখন লিখবো শুধু গণিতে পাস করা শিক্ষার্থী 50 - 70 এখন কত হয়ে যাবে 10 তাহলে তুমি এখানে কয় ধরনের শিক্ষার্থী পাইছো 3 ধরনের শিক্ষার্থী পাইছো কেউ তো শুধু বাংলায় পাস করছে তো গণিত এবং বাংলা উভয়টাতে পাস করছে এবং কেউ কি করছে বলতে তাহলে এখন দেখো অন্তত একটি বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা অন্তত একটি বিষয়ে পাস করা অন্তত মানে কি সে কমপক্ষে একটাতে পাস করছে সর্বোচ্চ সে দুইটাতে পাস করতে পারে এখানে কতজন ছিল 18 জন এখানে কয়জন ছিল 70 জন এখানে কয়জন ছিল বলবো কারণ কোন প্রশ্ন আছে এটা বুঝতে এখানে কয়জন করে একটাতে পাস করা এটাতে কয়টাতে দুইটাতে এটাতে কয়টাতে একটাতে অন্তত আমরা একটা বলছি আমরা কি আমরা তিনটাই নিতে তিনটার সঙ্গে যোগ করতে পারবো তাহলে কতজন শিক্ষার্থী বলবো 98 অন্তত একটি বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কতজন বলবো 98 কোন বিষয়ে পাস করেনি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে ফেল করছে আমাদের শিক্ষার্থী তাহলে কতজন হবে একটি লিখছেন উভয় বিষয়ে তাহলে হবে উভয় বিষয়ে ফেল করেছেন কয়জন তোমাদের কি কঠিন লাগছে একটু খেয়াল করে দেখো বোঝার চেষ্টা কয় নাম্বার অঙ্ক দেখো এটা তারপরে এখানে প্রশ্নের মধ্যে কি বলছে প্রশ্নের মধ্যে বলছে যে 41 জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায় 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে কি করছে ফেল করছে উভয় বিষয়ে ফেল করছে তো আমরা যখন এই চিত্রটা ড্র করবো তখন এই চিত্রটা এইভাবে ড্র করবো ঠিক আছে যে এটা করে দিচ্ছি বাংলাতে জানি কিন্তু আমরা কিছু জানি না বলবো আমরা ইংরেজিতে জানি না ইংরেজির জন্য এভাবে দিয়ে দেবো আর ফেল কোর্সে কতদিন ফেল করা শিক্ষার্থী এন অফ এফ এটা শুধুমাত্র 15 আমার মোট শিক্ষার্থী ছিল কত বলবো আমার মোট শিক্ষার্থী ছিল হচ্ছে
100 জন, 100 জনের মধ্যে ফেল করছে কতজন? 15 জন। তাহলে অন্তত একটি বিষয়ে পাস করা শিক্ষার্থীর যে সেট, এটা আমরা একবার দেখে দেখাচ্ছি এখানে বাংলায় পাস করা শিক্ষার্থীর সেট কি বলবো? n of b কতজন? 65 জন। ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সেট জানি না। ফেল করা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট, উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা হবে 48 জন। ফেল করা শিক্ষার্থীর সেট সংখ্যা, ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত জন? আমরা 15। মোট শিক্ষার্থী আমার কত জন? 100 জন। ফেল করা শিক্ষার্থী আমার কত জন? 15 জন। তাহলে অন্তত একটি বিষয়ে পাস করছে কতজন? অন্তত একটি বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সেট, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে n of b ইউনিয়ন e। অন্তত একটি বিষয় যখন বলবো তখন আমরা সেটা কি কোন চিহ্নটা ইউজ করব? ইউনিয়ন চিহ্নটা ইউজ করব। তাহলে এটা কিভাবে পাবো? এই যে আমাদের দেখো মোট স্টুডেন্ট কত ছিল? n of u, এর জন্য কত দিব? n of fail। যদি মোট শিক্ষার্থীর থেকে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাদ দিই তাহলে কি শিক্ষার্থীর সংখ্যা বলবো? পাস করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখন থেকে কত বাদ দিয়ে বলবো আমরা? 15 বাদ দিব তাহলে কত পাবো? 85। পরে বুঝাইতে পারছি। আমাদের একটা সূত্র আছে, আমরা জানি n of b ইউনিয়ন e is equal to n of b plus n of e minus n of b intersection e। তাহলে n of b ইউনিয়ন e কতজন ছিল বলতে আপনারা? 85 জন। এটা ছিল কতজন? 65 জন। এটা আমরা বের করব, এটা ছিল কতজন? 48 জন। 85 48 পার্সেন্ট আসলে প্লাস কত হবে বলতে আপনারা ক্যালকুলেশন করলে? কত? 800। n of e, তাহলে এখানে আমরা এখন কত চলে আসবো বলতে? 68 জন। আমরা যত বোঝাইতে পারছি আমাদেরকে। তাহলে বাংলায় পাস করা শিক্ষার্থী 65, ইংরেজিতে কতজন পাস করছে এটা আমরা জানি না। তারপরে কি আছে? বাংলা এবং ইংরেজি দুটোতে পাস করছে 48 জন। ফেল করছে কতজন? 15 জন। কিন্তু ফেলের সংখ্যা আছে, তো কতজন পাস করছে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। মোট সংখ্যা আছে এবং ফেলের সংখ্যা আছে। কি কি আছে? মোট সংখ্যা, ফেলের সংখ্যা আছে। তো মোট সংখ্যা থেকে যদি আমরা ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বাদ দিই তাহলে কতজন শিক্ষার্থী পাস করছে এটা খুব সহজেই বের হয়ে গেল। অন্তত একটি বিষয়ে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 15 জন। 85 জন। 100 থেকে 15 মধ্যে কত থেকে? 85 জন। আর একটা সূত্র জানি, সেই সূত্র কি? n of b ইউনিয়ন e যদি হয় তাহলে সূত্রটা হচ্ছে n of b plus n of e minus n of b intersection e। কত পাইছিলাম এটা? 85, এটা ছিল 65, এটা ছিল 48। ক্যালকুলেশন করলে কত আছে? n of b এর ভ্যালু 48। কত আছে? 48 না 800? আন্দোলন পাবো, এদিকে একটু কথা বলি। এটা কত বলবো? 48 ছিল এখানে, তাই না? দেখো এই পুরোটা কত ছিল? ফাইন এটা আছে। এখানে কতজন আছে? এটা শুধুমাত্র বাংলা কোন জায়গায় আছে? এই অংশের মধ্যে কতজন হবে বলতে কতজন হবে? কতজন হবে? তাহলে এখানে শুধুমাত্র বাংলায় পাস করে, শুধু বাংলায় পাস করবে কতজন? শুধু বাংলায় পাস করে, বাংলায় পাস করবে 65 বিয়োগ 48 কত জন? 17 জন। এখন বলতো ইংরেজিতে কতজন আছে সব মিলায়? 68। তাহলে এতটুকু মোট কতজন আছে? 68। এখানে কতজন আছে? 48। এই জায়গাটা কতজন থাকবে? কতজন থাকবে? 20। এখানে সব মিলায় কতজন আছে? 68। এই জায়গাটা কতজন আছে? 48। এই জায়গাটা কতজন থাকবে? 20। তাহলে শুধু ইংরেজিতে পাস করে 68 মাইনাস 48 কোন সংখ্যা কতজন? 20। তাহলে বুঝে দিতে পারছেন আমাদেরকে
শুধু বানানোর নিয়মিত পাশে প্রদর্শনটা নিয়মিত সমস্যা কি আপনাদের এটাতে কারোর আরেকবার বুঝাইতে হবে কারো কি কোনো কনফিউশন আছে বললো আরেকবার বুঝাবো বাবা সবাই বুঝতে পারছেন আচ্ছা আমি বল নাম্বার প্রশ্ন দেব বল নাম্বার প্রশ্ন কি বলছেন বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনের সময়ের সেট দুইকে সংযোগ সেট উভয় বিষয়ে পাস করতে কয়জন উভয় বিষয়ে পাস করতে 40 জন উভয় বিষয়ে ফেল করতে কতজন 15 ঠিক আছে তাহলে আমরা কি করব 48 এর গুণনীয়ক নিব আর 15 এর গুণনীয়ক নিব তারপরে সেই রকম গুণনীয়ক যেটা বলছেন মৌলিক গুণনীয়ক বের করব সেই গুণনীয়কগুলোর মধ্যে 48 এর যে গুণনীয়কগুলো বের হবে সেগুলোর মধ্যে যেগুলো মৌলিক সেগুলোকে নিব 15 মৌলিক গুণনীয়কগুলোকে নিব খুবই সহজ একটা জিনিস वन नंबर আমি এখানে রাখ করে দিচ্ছি দেখো 48 কত হবে 1 into 48 2 into 24 3 into 16 4 into 12 6 into 8 তাহলে গুণনীয়ক কি কি 1 2 3 4 6 8 12 16 24 48 ঠিক আছে এই গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র এক কিন্তু কখনোই মৌলিক গুণনীয়ক হয় না ঠিক আছে এক মৌলিক না যৌগিক না একের পরিচয় এক হচ্ছে সহমৌলিক একের পরিচয় এক হলো সহমৌলিক তাহলে তোমরা এখানে মৌলিক গুণনীয়ক কত কত বস্তু লিখবো 2 আর 3 ঠিক আছে 15 এর জন্য কি কি 1 গুণন 15 3 গুণন 5 তাহলে তিনের মৌলিক গুণনীয়ক কি কি বলা যাবে 3 আর 5 ঠিক আছে তো বলছে এই মৌলিক গুণনীয়কগুলোর কিসে সংযোগ সেট লিখতে হবে কিসে সংযোগ সেট তাহলে তোমার এটার সেটের নাম দাও এ সেট এই সেটের মধ্যে পাইছো 2 আর 3 আর বি সেটের মধ্যে কি কি বলা হবে 3 আর 5 তাহলে তোমার সংযোগ সেট যদি বলো এ ইউনিয়ন বি তাহলে হবে 2 3 5 এই হচ্ছে সংযোগ সেট তাহলে বলে করছে মানে সমস্যা আছে বুঝছো না পুরোটা বুঝছো না বলা ঠিক আছে এটা তো সমস্যা আছে এডি স্যার এ বি বি পুরো এ এডি স্যার বি ডি সি না বাবা শেষ সমস্যা